আজ থেকে প্রায় 4500 বছর আগে ইজিপ্টে এমন একটি জিনিস তৈরি করা হয় যা মানুষকে আজ অবধি আশ্চর্য করে তোলে, দ্য গ্রেট পিরামিড অফ গিজা। 147 মিটার হাইটে মানুষের বানানো এটি সবচেয়ে উঁচু জিনিস ছিল প্রায় 4000 বছর ধরে। এত ভারী ওজনের পাথর এই পিরামিডে ব্যবহার করা হয়েছে যে বলা হয়ে থাকে এখানে প্রতিটি পাথরের ওজন প্রায় 6 মিলিয়ন টন। এটা আপনি কম্পেয়ার করতে পারেন বর্তমান সময়ের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফার সাথে, যার ওজন মাত্র 5 লক্ষ টন। মানুষকে হয়রান করে দেওয়া সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই পিরামিডটিকে আসলে বানানো হলো কিভাবে। ওই সময় মানুষের কাছে কোনো ক্রেনস ছিল না, কোনো বুলডোজার ছিল না, কোনো অ্যাডভান্স টেকনোলজি ছিল না, এমনকি কোনো চাকা অবধি ছিল না। কিন্তু তারপরও তারা ওই সময় এমন একটি মনুমেন্ট ক্রিয়েট করলো যা আজ অবধি টিকে রয়েছে। ভেবে দেখুন, 4500 বছর ধরে কোনো বিল্ডিং টিকে আছে। এত বেশি গরমের মধ্যে তুফান আসলো, বৃষ্টি আসলো, জলবায়ু পরিবর্তন হলো, পৃথিবীতে এত বড় এত পুরনো কোনো জিনিস নেই যা আজ অবধি টিকে আছে। তো কিভাবে হলো এসব? চলুন জানার চেষ্টা করি এই পিরামিডের রহস্য আজকের এই ভিডিওতে। The Pyramid of Giza, 4,500 years mystery. The most enigmatic structure on the face of the earth. Let's go to find out the hidden secret of the pyramids of Giza. ইতিহাসে আমরা যতটা পিছিয়ে যাই ততটা কঠিন হয়ে যায় সোর্স কালেক্ট করা, যে এক্স্যাক্টলি কি হয়েছিল, কেন হয়েছিল এন্ড কখন হয়েছিল। অনুমান করা হয় দ্য গ্রেট পিরামিড অফ গিজাকে বানানো হয়েছিল খ্রিস্টপূর্ব 2560 সালে ফারাও খুফু এর মাধ্যমে। ইনি দ্বিতীয় রাজা ছিলেন, ফোর্থ ডাইনেস্টি অফ দ্য ওল্ড কিংডম অফ ইজিপ্টে। এই পিরামিডটি নাইল নদীর পশ্চিম তীরে অবস্থান করে। আপনি ছবিতে বা ভিডিওতে লক্ষ্য করলে দেখবেন এখানে একটি মাত্র পিরামিড নয়, এর মতো দেখতে আরো 2টি পিরামিড তৈরি করা হয়েছে সেম জায়গায়। এই তিনটা হতে সবচেয়ে উঁচু হলো দ্য গ্রেট পিরামিড অফ গিজা, যেটাকে পিরামিড অফ খুফুও বলা হয়। এর থেকে ছোট হলো পিরামিড অফ খাফরে, যা সেকেন্ড লার্জেস্ট পিরামিড ইজিপ্টে। বলা হয়ে থাকে খুফুর পুত্র খাফরে এটি নির্মাণ করেছে। তৃতীয় এবং সবচেয়ে ছোট পিরামিড হলো পিরামিড অফ মেনকর। বলা হয়ে থাকে খাফরের পুত্র মেনকর এটি নির্মাণ করেছে। শুধু এই মনিউমেন্টস গুলোই না, আরো আছে দ্য গ্রেট স্ফিংস অফ গিজা, অনেক ছোট পিরামিডও আছে। টোটাল বলা হয়ে থাকে 118টি পিরামিড রয়েছে, আলাদা আলাদা সাইজের এন্ড আলাদা আলাদা শেপে। এগুলো হতে অধিকাংশ পিরামিড নষ্ট হয়েছে এন্ড কিছু পিরামিড ভালো কন্ডিশনে আছে। হয়তো সবচেয়ে ভালো কন্ডিশনে আছে এই 3টি পিরামিড, স্পেশালি দ্য গ্রেট পিরামিড অফ গিজা। কি কারণ ছিল এগুলো তৈরির পিছনে? এগুলোকে কবরস্থানের মতো তৈরি করা হয়েছিল। হ্যাঁ, এগুলোকে অ্যাজ এ টম্ব ইউজ করা হতো। এদের ফেরোজদের এখানে দাফন করা হতো পিরামিডের ভিতর। ফেরোজ মানে রাজা। এসব রাজা যখন জীবিত ছিল তখন তারা নিজেদের জন্য বিপুল সংখ্যক খাবার, গুপ্তধন, জুয়েলারি, ফার্নিচার, কাপড় এইসব কিছু তাদের কাছে রাখতো পিরামিডের ভিতর। কারণ তারা মনে করতো মৃত্যুর পর পরকালে এসব তাদের কাজে আসবে। এদের মৃত্যুর পর এদের বডিকে মামিফাইড করা হতো এন্ড কফিনের ভিতর দাফন করে রেখে দেওয়া হতো। এসব বিষয় মানুষ জানতে পারে কারণ এরকমই আরো বিভিন্ন পিরামিডস এন্ড কফিন সেট টেক্সট লেখা ছিল, যেখানে বলা ছিল তারা কি কি করত। এবং অন্যতম আরো একটি কারণ হলো এরকম আরো বিভিন্ন হিস্টোরিক্যাল পিরামিড যা সুদান এন্ড ইজিপ্টের দেশে পাওয়া গিয়েছিল, তাও কিন্তু টুম্বসের মতোই ব্যবহার করা হতো। এই গ্রেট পিরামিডের ভিতর যখন আর্কিওলজিস্টরা গেল তখন তারা জাস্ট 3টি রেলিক্স এন্ড খালি একটি কফিন পেয়েছিল। মনে করা হয় এই টম্বটি খুফুর ছিল এন্ড যে জুয়েলারি এন্ড গুপ্তধন আশেপাশে থাকার কথা ছিল, ধারণা করা হয় এত বছরে কেউ তা লুট করে নিয়ে যায়। যারা এই বিষয়টির সাথে একমত না তাদের অল্টারনেটিভ থিওরিজ গুলোও বড়ই আজব ছিল। কেউ বলতো এই গ্রেট পিরামিডটি একটি পাওয়ার প্ল্যান্ট ছিল যা থেকে বিদ্যুৎ জেনারেট করা যেত। কিন্তু আজকের সময়ে সবাই এই বিষয়টার সাথে একমত যে এই পিরামিডগুলোকে অ্যাজ এ টুম্ব হিসেবে ইউজ করা হতো। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, এই পিরামিডকে আসলে বানানো হলো কিভাবে? এটি পিরামিডের সবচেয়ে মিস্টেরিয়াস জিনিস। ওই সময়ের মানুষ কিভাবে 147 মিটার উঁচু একটি দালান দাঁড় করিয়ে দিল, যাকে এত বড় বড় পাথর দিয়ে বানানো হয়েছিল যে প্রতিটা সিঙ্গেল পাথরের ওজন ছিল 2.5 টন থেকে 80 টন অব্দি। প্রতিটা পাথরকে এত সুন্দরভাবে কাটা হয়েছে, যদিও পাথর কাটার জন্য ছিল না তাদের কাছে কোনো অ্যাডভান্স টুল। এরপর পাথরগুলোকে একটির উপর আরেকটি কিভাবে সেট করা হলো এন্ড এইসব ওরা করে দেখিয়েছিল 20 বছরের মধ্যে। টোটাল দেখতে গেলে প্রায় 20 থেকে 30 হাজার কর্মী ছিল এটার কনস্ট্রাকশনে, যারা দিনে 10 ঘন্টা কাজ করলো এই গ্রেট পিরামিডটি বানার জন্য। এখানে 5.5 মিলিয়ন টন লাইমস্টোন,
8 টন গ্রানাইট অ্যান্ড 5 লাখ টন মর্টার ইউজ করা হয়েছে। অধিকতর পাথর এসেছিল আশেপাশের এরিয়া থেকেই। এখন কথা হলো এই পাথরগুলো কাটা হলো কিভাবে। কপার ওই সময় সবচেয়ে কমন মেটাল হিসেবে ইউজ করা হতো। যে টুলস তৈরি হতো তা কপারেরই হতো। ক্লাস 9-10 এর কেমিস্ট্রি বুক এর পেজ 3-তে দেখতে পাবেন তখনকার লোকেরা কিভাবে কপার ও টিন ধাতু দিয়ে অস্ত্র তৈরি করত। যেসব পাথর খুব শক্ত হতো গ্রানাইটের, ওইসব পাথর ভাঙা হতো পলেরাইট ইউজ করে। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, এইসব পাথরকে মুভ কিভাবে করা হতো। ওই সময় কোনো হুইল কার্টসও ইউজ করা হতো না, তো কোনো গাড়ির মতো মেশিন ছিল না যে নিচে চাকা লাগালো এন্ড উপরে পাথরটা দিয়ে চালিয়ে নিয়ে গেল। সবচেয়ে গ্রহণযোগ্য থিওরি হলো এরা এত দূর থেকে পাথরগুলো আনার জন্য রাফট তৈরি করত, যা নদীতে ভাসতো। এরপর যখন পাথর পিরামিডের কাছে এসে যায় তখন একটার উপর আরেকটি পাথর রাখার জন্য এরা স্লেজেস ইউজ করত ভেজা মাটিতে। এটা খুবই ইন্টারেস্টিং একটা থিওরি যা 2014 সালে স্টাডি করা হয়েছিল এন্ড এই স্টাডির ভিত্তি হলো একটি পেন্টিং যা পাওয়া গিয়েছিল জেহুটিহোটেপের টম্বসে। এই পেন্টিং এ দেখা যাচ্ছে প্রায় 170 জন লোক একটি স্ট্যাচুকে টেনে নিয়ে যাচ্ছে একটি স্লেজ ইউজ করে। পেন্টিংটি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন একজন লোক সামনে পানি ফেলছে বালির উপর। ফিজিসিস্ট ড্যানিয়েল বর্ন এন্ড তার টিম যখন এটি টেস্ট করে তখন তারা জানতে পারে বালিতে এক সার্টেন অ্যামাউন্টের পানি উপস্থিত থাকলে ভূমিতে এবং ভূমির সাথে ঘষে নিয়ে যাওয়া জিনিসটার ফ্রিকশন অনেকটাই কম হয়ে যায়। এর ফলে ভেজা বালিতে জিনিসটাকে ড্র্যাগ করা অনেকটাই সহজ হয়ে যায়। এখন আপনি প্রশ্ন করতে পারেন, মেনে নিলাম পাথরগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্লেজেসের মাধ্যমে টেনে মুভ করা হতো, কিন্তু পাথরগুলোকে একটুর উপর আরেকটি কিভাবে রাখা যেতে পারে? এত ভারী ওজনের পাথরকে কিভাবে উঠানো হতো কোনো মেশিনের সাহায্য ছাড়া? উত্তর হলো একটি র্যাম্পের মাধ্যমে। হ্যাঁ, একটি র্যাম্পের বড়ই আশ্চর্যজনক সিস্টেম তৈরি করা হয়েছিল। সাল 2015-তে ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ আর্কিওলজিস্টের একটি টিম 4500 বছর পুরনো একটি উডেন র্যাম্প আনকভার করে। স্কলাররা বলে এটি একটি স্ট্রেট স্লোপ ছিল গ্রাউন্ড থেকে টপ অব্দি। এই স্লোপের উপর পাথরকে ধাক্কা মারার জন্য এরা একটি সিস্টেম অনুসরণ করেছে, যেখানে এরা কিছু গাছের পিলার গেড়ে দিল স্লোপের সাইডে। এরপর ওরা রশির ব্যবহার করে এই পিলারগুলোর অ্যারাউন্ডে, যাতে তারা পাথরকে উপরের দিকে টানতে পারে, যেরকম আপনি দেখতেই পাচ্ছেন। এছাড়া অন্য একটি থিওরিতে বলা হয়েছে এখানে একটি লিভার সিস্টেম ব্যবহার করা হতো। দেখুন এটি কিভাবে কাজ করে। একটা মিডল পয়েন্ট নিল যার হাইট একটু বেশি হয়, এর উপর একটি গাছের বা শক্ত কোনো ম্যাটেরিয়ালের লম্বা টুকরো লাগালো এন্ড এর এক মাথায় কিছু ওজন অ্যাড করলো এন্ড এটাকে ঘুরিয়ে উপরে প্লেস করে দিল। এরকমই একটি সিমিলার সিস্টেম রয়েছে যার নাম হলো শ্যাডো, যা আমাদের দেশের কৃষকরাও করত নদী বা পুকুর থেকে তাদের জমিতে পানি দেওয়ার জন্য। বাট এখানে একটি প্রবলেম হলো কনস্ট্রাকশন টাইম। আমরা জানি যে পিরামিডকে 20 বছরের মধ্যে কমপ্লিট করা হয়েছে। এখন 20,000 লোক যদি এই নিয়মে এক এক করে পাথর ট্রান্সপোর্ট করে, তবে প্রতি 3 মিনিটে এখানে একটি করে পাথর প্লেস হওয়ার কথা। কিন্তু এটা মোটেও গ্রহণযোগ্য না যে ওই সময় তারা এত দ্রুত কাজ করেছিল। এক্স্যাক্টলি এটাই কারণ যে আজ অব্দি এটি একটি বড় মিস্ট্রি হয়ে রয়েছে। পিরামিডের শুরুর কিছু লেয়ার মর্টার ছাড়া প্লেস করা হয়েছিল, কিন্তু উপরের লেয়ারে মর্টার অ্যাড করা হয়েছে, যার ফলে স্ট্রাকচারের স্টেবিলিটি বাড়ে। এন্ড এটাই কারণ যে এত হাজার হাজার বছরে এত ভূমিকম্প আসার পরও আজ অব্দি পিরামিডটি দাঁড়িয়ে রয়েছে। পিরামিডটির আউটসাইড লেয়ারটি খুবই ভালো মানের হোয়াইটিস্ট লাইমস্টোন দিয়ে তৈরি। যখনই সানলাইট আসে তখনই পিরামিডটি সাদা রঙে চকচক করতে থাকে। এই আউটসাইড লেয়ারটি বাকি পিরামিড থেকে ভেঙে গিয়েছে, বাট হাফ রের পিরামিডের উপর কিছুটা এখনো দেখা যায়। যদি কথা বলি পিরামিডের ডিজাইন নিয়ে, তবে আপনি জানলে অবাক হয়ে যাবেন যে এই পিরামিডটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এর ডিরেকশন চার্টটি নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্টে এক্স্যাক্টলি পয়েন্ট করছে। কিন্তু কিভাবে সম্ভব এটি? ওই সময় কোনো কম্পাস ছিল না, কোনো জিপিএস টেকনোলজি ছিল না যে তারা এত অ্যাকুরেট ভাবে ডিরেকশন পয়েন্ট আউট করবে। তো রিসার্চাররা এই বিষয়ে থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করেছে। খুবই পপুলার একটি থিওরি নিয়ে আলোচনা করা হয় যার নাম অটাম ইকুইনক্স। পৃথিবীর সময় এমন হয়ে যায় যে ডে অ্যান্ড নাইট টাইম ইকুয়াল হয়, অর্থাৎ দিনের সময় যদি হয় 12 ঘন্টা, রাতের সময় হবে 12 ঘন্টা। এ সময় শ্যাডো একদম স্ট্রেট লাইন হয় ইস্ট অ্যান্ড ওয়েস্ট ডিরেকশনে। এটি সাধারণত 20 মার্চ অ্যান্ড 22 সেপ্টেম্বর হয়ে থাকে। দ্বিতীয় যে থিওরিটি বলা হয় তা হলো কনস্টেলেশন, অর্থাৎ আসমানে যে তারা আছে সেগুলোর ডিরেকশন দেখে ইজিপটিশিয়ানরা ডিজাইনকে অ্যালাইন করেছে। 1989-এ রবার্ট বোভেল একটি থিওরি বলেন ওরিয়ন করেলেশন থিওরি।
উনি বলেন যে 3 পিরামিডস অফ গিজা অ্যাকচুয়ালি ওরিয়ন্টস বেল্টের যে তারা আছে তার 3টা তারার স্ট্রেট লাইনে অ্যালাইন করছে। 1999 সালে যখন অ্যাস্ট্রোনমার্সরা এই থিওরিটিকে টেস্ট করলো, দেখা গেল যে পিরামিডগুলো স্টার 3টির সাথে এক্স্যাক্ট স্ট্রেট অ্যালাইন নয়। অ্যাকচুয়ালি তারার যে কনস্টেলেশন তা কিছুটা মুভ হয়ে গিয়েছে এত হাজার বছরে। স্টারগুলোর অ্যালাইনমেন্ট সেম ভাবে নেই যেমনটা তখন ছিল। এগুলো ছিল কিছু থিওরি, এক্স্যাক্টলি কি হয়েছে তা আজ অব্দি রহস্য। অনেকেই মনে করে এই পিরামিডগুলোকে এলিয়েন্সরা ক্রিয়েট করেছে, কারণ তারা বিশ্বাসই করতে পারে না যে ওই সময় এইরকম একটি পিরামিড মানুষের পক্ষে তৈরি করা সম্ভব। এ ধরনের থিওরিগুলো মোটেও গ্রহণযোগ্য না। যখন আমাদের কাছে কোনো জিনিসের শক্ত প্রমাণ থাকে না, তখন আমরা কিছু একটা ধারণা করে নিই, অ্যান্ড জিনিসটার সাথে আমাদের ধারণার কিছু লিঙ্ক পেলে আমরা তাকে সত্য মনে করি। এই জিনিসটাকেই আরেকটু নেক্সট লেভেলে নিয়ে অতিরঞ্জিত কিছু ট্রাই করলে আরও নানান ধরনের থিওরিজ বেরিয়ে আসে। যেমনটা আপনারা হয়তো সিম্পসন কার্টুন নিয়ে অনেক থিওরি শুনেছেন। এই ভিডিওটি আপনাদের জন্য হাইলি সাজেস্টেড থাকবে, অনেক কিছুই জানতে পারবেন।